কিভাবে সুস্থ থাকবো এই সিজন চেঞ্জের সময়, আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করব। আজকে আমরা পাশে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর কৌশিক দত্তকে। নমস্কার, আমি ডক্টর কৌশিক দত্ত, কনসালটেন্ট ফিজিশিয়ান। আজকের বিষয় আমরা যেটা এত বছর ধরে দেখে আসছি যে সমস্ত রোগগুলো এই সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, তার মধ্যে পক্স, চিকেন পক্স এবং মিজলস এবং কিছু কিছু অন্যান্য ভাইরাল ফিভার্স, যেগুলো বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা যেগুলো থাকে, সেগুলো এই সময় খুব বেশি মাত্রায় হয়। বিশেষ করে যাদের একদম কম বয়সী এবং যাদের বয়স্ক লোকের মধ্যে এটার প্রাদুর্ভাব প্রায় দেখা যায়। এবং যাদের অলরেডি লাংসের প্রবলেম আছে, যেমন অ্যাজমা পেশেন্ট, সিওপিডি পেশেন্ট, তাদের ক্ষেত্রে এই ধরনের ভাইরাল ইনফেকশনগুলো সহজেই আক্রান্ত করে এবং তার থেকে অনেক সময় ভবিষ্যতে আরও বড় রোগের দিকে টেনে নিয়ে যেতে পারে। এবং সেই জন্যে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের যেমন আমাদের বিশেষ করে যাদের অ্যালার্জি আছে, বিশেষ করে কোল্ড অ্যালার্জি আছে, অনেকের এটা গুলিয়ে ফেলেন যে ভাইরাল ফিভারের সঙ্গে কোল্ড অ্যালার্জিটা অনেক সময় নাক দিয়ে জল পড়তে শুরু করলো, হাঁচি হলো, এবার বা চোখটা লাল হয়ে গেল। এগুলো যে কোনো ভাইরাল ফিভারে হতে পারে, এগুলো বলে ভাইরাল প্রোড্রম। এবং তার সঙ্গে যদি জ্বর থাকে, তাহলে কমনলি এগুলো ভাইরাল ফিভারের লক্ষণ। তার সঙ্গে হাই ফিভারও থাকতে পারে। আর কোল্ড অ্যালার্জি, সেক্ষেত্রে জ্বরটা থাকবে না, কিন্তু গলা দিয়ে নাক দিয়ে জল পড়ছে, হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া যাকে বলে বাংলায়, সেটা অনেক সময় হয়। চিকেন পক্সের একটা স্পেসিফিক স্কিন র্যাশ প্যাটার্ন আসে, যারা ফিভার উইথ এক্সান্থিমেটাস র্যাশ বলে একটা গ্রুপ আছে। অর্থাৎ কিছু কিছু ভাইরাল ফিভারের ক্ষেত্রে স্কিন র্যাশ হয়। চিকেন পক্সের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ম্যাকুলোভেসিকুলার র্যাশ, যেটা হচ্ছে অনেক সময় জল ভরা ফোস্কার মতো হয়, শরীরে বিভিন্ন জায়গায় হতে পারে এবং সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয়, একসঙ্গে সবটা বেরোয় না। প্রথমে কিছু বাঘ বেরোলো, একটু পেটে, পিঠে হলো, হাতে হলো, মুখে হলো, তারপরে আবার সেটা শুকিয়ে গেল, তারপর আর একটা জায়গা থেকে হলো। তার সঙ্গে হাই ফিভার, হেডেক, ম্যালেজ সমস্ত যে খুব কমন হয়। এবং আমাদের এই চিকেন পক্সের যে টিপিক্যাল যে স্কিন র্যাশের প্যাটার্ন, এটা দেখেই আমাদের ক্লিনিক্যালি ডায়াগনোস করে দেওয়া যায় এটা চিকেন পক্স কিনা। যদি চিকেন পক্স হয়, তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে আইসোলেট করতে হয় শরীরে, যাতে করে এখনো এর সেকেন্ডারি অ্যাটাক রেট খুব হাই, মানে যারা অন্যান্য বাচ্চার থেকে তাকে আলাদা রাখার ব্যাপার আছে। সাপোর্টিভ ট্রিটমেন্ট কিন্তু কিছু দেওয়ার ব্যাপার হয়, কিছু অ্যান্টিভাইরাল আমরা অনেক সময় দিই, কিন্তু অ্যান্টিবায়োটিক আমরা খুব একটা কিছু দিই না। এবং এটা নর্মালি সেরে যাবারই কথা, যদি না তার কোনো বড় কোনো কমপ্লিকেশন হয়ে থাকে। চিকেন পক্সের ভ্যাকসিনটা বাচ্চাদের ক্ষেত্রে একটা অপশনাল ভ্যাকসিন, এটা ম্যান্ডেটরি নয়। এবং এটা যে কোর্সটা আছে, এটা নিয়ে রাখা যেতেই পারে এবং তাতে খুব বাড়াবাড়ি রকমের ইনফেকশন হয় না, এবং সেটা বাচ্চাদের পক্ষে রিকভারি টাইমটা খুব কুইক হয় এবং মর্টালিটিও খুব কম হয়। সে কারণেই নেওয়ার কথা বলা হয়ে থাকে। ভ্যাকসিন নেওয়ার পরে চিকেন পক্স হতে পারে, কিন্তু সেটার ভিরুলেন্স খুব কম হয়, সেটা মানে খুব মারাত্মক রকমের বাড়াবাড়ি পর্যায়ে যায় না। অ্যাডাল্টের ক্ষেত্রে চিকেন পক্স ভ্যাকসিন তো আমরা খুব একটা রেকমেন্ড করি না, দরকার পড়ে না, কারণ আমরা সাবক্লিনিক্যালি অনেক ছোটোবেলা থেকেই এই চিকেন পক্সে এক্সপোজ হয়ে থাকি, কাজে আমাদের মধ্যে একটা তৈরি হয়েই থাকে কিছুটা ইমিউনিটি। এবং সেই জন্য আলাদা করে বাচ্চা অ্যাডাল্টদের চিকেন পক্সের ভ্যাকসিনের কোনো দরকার নেই। চিকেন পক্স তো সবসময় ছোঁয়াচে, কারণ সেকেন্ডারি অ্যাটাক রেট হচ্ছে 86%। অর্থাৎ যাদের কখনো চিকেন পক্স হয়নি, সে যদি একদম চিকেন পক্সের রোগীর সামনাসামনি আসেন, তাদের হওয়ার চান্স খুবই বেশি থাকে। তবে কার করোনা ম্যানিফেস্টেশন হবে সেটা ইমিউনিটির উপর ডিপেন্ড করে। কারোর ক্ষেত্রে দেখা যায় সারা শরীরে প্রচুর পরিমাণে র্যাশ বেরিয়ে গেছে, অনেক হয়তো 2-3টে র্যাশ বেরিয়ে থেমে গেছে। এটা কিন্তু মানুষের সঙ্গে মানুষের ডিফারেন্স হয়ে যায়। তবে যাই হোক না কেন, আমাদের যে কোনো ভাইরাল ফিভার হলেই তাকে প্রথম কথা একটু আইসোলেট করা, তাকে একটা মাস্ক পরানো, তার সংস্পর্শে যদি না আসে বাকিরা, বাড়ির পরিজন বা অন্য পরিবারের লোকজন, এটাকে এনশিওর করতে হয়। আর ওষুধপত্র খাওয়াতে হবে। ভালো খাওয়া দাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, নিউট্রিশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এটা অটোমেটিক্যালি ছাড়ে। এগুলো সব ভাইরাল ফিভার শরীর নিজে ছাড়িয়ে নেয়, একটু সময় লাগে, অতটা প্যানিক করার দরকার হয় না। সুষম খাবার, সহজপাচ্য খাবার, বিশেষ করে ফল,
স্যালাডসগুলো বেশি করে খাওয়া এবং জল খাওয়া। আসল যেটা দরকার হচ্ছে প্রচুর পরিমাণে হাইড্রেশন লাগে, জলটা পরিমাণ মতো বিশেষ করে খাওয়াতে হবে। জলের পরিমাণ যদি খুব কম হয় তাহলে যে কোনো রোগেরই সেটা বিপদ, তাই সেটাকে মাথায় রাখতে হবে। আর যেটা বললাম যে সহজপাচ্য খাবার খাওয়াতে হবে এবং হালকা খাবার খাওয়াতে হবে, বেশি পরিমাণে না খাইয়ে বারবার করে যে কোনো প্রোটিন যেটা খুব সহজ করে খাওয়া, সহজপাচ্য করে রান্না করে যে খাওয়ানো, সেটা অবশ্যই খুব ভালো কাজ করবে। যেটা আর একটা জিনিস বলার, যে কোনো ভাইরাল ফিভারের যে সেরে ওঠাটা এটা ত্বরান্বিত হয় তখনই যদি সে প্রপার রেস্ট নেওয়া হয়। রেস্টটা আমরা খুব ইগনোর করি, আমরা ভাবি যে কিছুই হবে না, আমরা সব কাজকর্ম করতে গেলাম। রেস্ট নিলে তাড়াতাড়ি সারে। ডাবের জল খেতে কোনো অসুবিধা নেই, যদি না তার অন্য কোনো পটাশিয়াম রিলেটেড কোনো ইস্যু না থাকে। ডাবের জল সবসময় খুব ভালো এবং সেটা অনেক মিনারেলস থাকে এবং সেটা আমাদের শরীরের হাইড্রেশনটাকেও ভালো মেনটেন করে এবং আমাদের ক্ষুধার যে সমস্যাটা হয় সেটাকেও কিছুটা ঠিক করে। ডাবের জল কেন, যে কোনো ফলের রসই খেতে পারে যদি সেটা ফ্রেশলি প্রিপেয়ার্ড ফ্রুটস হয়, এটা ইম্পর্ট্যান্ট। আর আমি বলবো যে বাণিজ্যিক যে সমস্ত ফ্রুট জুস সেটা অ্যাভয়েড করাই ভালো, যেটা একদম ফ্রেশ ফ্রুট, সেটা বাড়ি থেকে তৈরি করে যে ফলের রস সেটা খাওয়ানোই বেটার। বাচ্চাদের ক্ষেত্রে বলবো ভ্যাকসিনেশন, যে শিডিউল ভ্যাকসিনেশনটা ঠিক সময় নিতে হবে। সমস্ত মায়েদের কাছে আবেদন করব কোনো অবস্থাতেই যেন ভ্যাকসিনেশনের শিডিউল থেকে যারা বাচ্চাদের ঠিক সময় ভ্যাকসিন দেওয়া হয়নি সেটাকে যেন অ্যাভয়েড করা হয়, এটা খুব ইম্পর্ট্যান্ট। 2 নম্বর কথা হচ্ছে যে সমস্ত বাচ্চাদের অ্যালার্জি টেন্ডেন্সি আছে তাদেরকে আগে থেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তার পরামর্শ নেওয়া, কোনো অ্যালার্জি কম্পোনেন্ট থাকলে সেটাকে বুঝে নেওয়া, তার দরকার হলে অ্যালার্জি টেস্ট করে নেওয়া। কারণ অ্যালার্জি অনেক সময় শরীরের মধ্যে এমন যে সিমটমগুলো তৈরি করে সেটা অনেক সময় ভাইরাল ফিভারের মতোই লাগে। তো সেগুলোকে এই সাবসেট অফ পেশেন্টদের, বিশেষ করে যারা স্কুল গোয়িং বাচ্চা, তাদের ক্ষেত্রে ব্রঙ্কিয়াল অ্যাজমা, অ্যালার্জিক রাইনাইটিস, এগুলোকে আলাদা করে খুঁজে বার করতে হবে আগে থেকে। আর ইন জেনারেল টিপস হচ্ছে যে এই সময়টাতে সাবধানে থাকতে হবে যাতে করে হঠাৎ করে যাদের খুব ঠান্ডা কোল্ড এক্সপোজারটা না হয়, এবং যদি কোনো সমস্যা হয় আগে থেকে অ্যান্টিবায়োটিক যেন কেউ না খায়। দরকার হলে জ্বর হলে সিম্পল ক্যালপল খাওয়া, বেশি করে জল খাওয়া, সুষম খাদ্য খাওয়া, ফলের রস খাওয়া, এটাই বেশিরভাগ রোগ 90% ভাইরাল ফিভার সেরে যাবে। আর যদি কোনো সমস্যা হয় তখন ডাক্তারের পরামর্শ নিতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর কৌশিক দত্তকে আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে অবশ্যই চোখ রাখুন মেডিটিপসে, এবং আপনারা সবাই ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।